হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা দেখতে পাচ্ছ যে স্কলাস্টিক ফিলোসফি 10 কাদম এমসিকিউ ক্লাস 50 নম্বর চলছে। ভাবা যায় 50 নম্বর এমসিকিউ ক্লাস চলছে। আর এটাই একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এছাড়া দ্বিতীয় কোনো ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম কিন্তু নেই যেটা সবার কথা ভাবে, বা যে প্ল্যাটফর্ম সবার কথা ভাবে। প্রেজেন্টার হলাম আমি, বাদবাকি সবাই তাদের পকেটের কথা ভাবে, আমি কিন্তু সবার কথা ভাবি। তো হচ্ছে এমসিকিউ ক্লাস হচ্ছে এটা 50 নম্বর ক্লাস, অর্থাৎ এর আগে কিন্তু 49 ক্লাস কিন্তু হয়ে গেছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও অন্ততপক্ষে কিছু কিছু করে, কারণ সময় একেবারে হাতে নেই আর কি। বুঝতে পারছো তো? আর যারা দেখে আসছো আর কি, বরাবরই ইওর ফিলোসফিকে ফলো করেছো, তাদেরকে তো ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা সাবস্ক্রাইব করছে না বা করেনি এখনো অবধি, বা কোনো কারণে ভাবছে থাক বাপু করে পরে করলেও চলবে, এরকম একটা ব্যাপার, তাদেরকে বলছি একটা সাবস্ক্রাইব করলে তোমার কিছু যায় আসবে না, কিন্তু আমার একটু আমি একটু মোটিভেট পাবো আর কি, যে হ্যাঁ আমাকে একটু আর একটু ভালো কাজ করতে হবে। তো তুমি একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও ভিডিওটি যখন তুমি দেখবে। আচ্ছা, আর যারা এখনো অব্দি টেলিগ্রামে জয়েন করনি তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করো, কারণ টেলিগ্রামের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বইয়ের পিডিএফ আছে, এবং এছাড়াও তুমি কিন্তু অনেক বেশি পরিমাণে প্রশ্ন সলভ করতে পারবে, কারণ ওখানে প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া রয়েছে। আর কি আছে বলো তো ওখানে? ওখানে কিন্তু আপকামিং অনেক নোটিশও দেওয়া হয়, ইনফরমেশনও দেওয়া হয়, যে ইনফরমেশনগুলো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগবে। যেহেতু পড়াশোনার বাইরে আমি কথা বলি না, কোনো খেজুরে আলাপ আমি করতে চাই না, সুতরাং পড়াশোনা ওরিয়েন্টেড আলোচনার জায়গা কিন্তু ইওর ফিলসফি। চলো আজকে তাহলে বিষয়টা শুরু করা যাক। আর তোমরা জানো যে ইওর ফিলসফিতে যে 10 কাদাম চলছে, এখানে পুরো টোটাল কিন্তু আমরা 200টা প্রশ্ন সলভ করব। পুরো টোটাল আমরা কিন্তু 200টা প্রশ্ন সলভ করব। যাই হোক আজকে, সেটা আজকে নয়, মানে অল টোটালটা আর কি, 10 কাদামের পুরো সিরিজটার মধ্যে। তো আজকের যে পার্টের প্রথম প্রশ্ন সেটা একটু দেখে নেওয়া যাক। কাদের মতে কাম হলো একমাত্র পুরুষার্থ? চার্বাকদের মতে কাম হলো একমাত্র পুরুষার্থ। যদিও এখানে একমাত্র পুরুষার্থ বলা তো ভুল, বরং বলা উচিত ছিল যে কাম হলো মুখ্য পুরুষার্থ। একমাত্র না বলে বরং এটা যদি এরকমটা হতো যে মুখ্য পুরুষার্থ, তাহলে বরং প্রশ্নটা আরো ঠিক ছিল। কারণ আর একটা পুরুষার্থকেও স্বীকার করতে দেখা যায়, সেটা হচ্ছে গৌণ পুরুষার্থ। যদিও এখানে ওটাকে মানে গৌণ গৌণ মানে মুখ্যটাকেই মেন ধরা হয় আর কি। তাই জন্য হয়তো প্রশ্নের ক্ষেত্রে এখানে একমাত্র কথাটা দেওয়া রয়েছে। পরীক্ষার হলেও কিন্তু এইরকম কিছু প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলো কিন্তু এরকম উত্তর হবে, ভাবনা চিন্তা করে দিতে হবে, বুঝলে তো? ত্রিরত্নের ধারণা কারা দিয়েছে তুমি জানো? জৈন দার্শনিক দিয়েছেন। কে সেই জৈন দার্শনিক? তার নাম হচ্ছে উমা স্বাতী বা উমা স্বামী, যিনি তার গ্রন্থ যেটা ছিল তত্ত্বার্থাধিগম সূত্র, তত্ত্বার্থাধিগম সূত্র, সেই গ্রন্থের মধ্যে কিন্তু ত্রিরত্নের কথা দিয়েছেন। এই রকম প্রশ্ন কিন্তু তোমরা আগে সলভ করেছো, টেলিগ্রামে সলভ করেছো, এখানেও সলভ করেছো। আচ্ছা, পরের প্রশ্ন। চার্বাক সম্প্রদায়ের মতে নিম্নলিখিত কোন উপাদানটার অস্তিত্ব নেই? আসলে তুমি জানো যে চার্বাক দর্শনে হচ্ছে তারা চতুর্ভুজকে স্বীকার করছেন, ক্ষিতি অব তেজ মরুত, বোম বা আকাশের কিন্তু কোনো ভ্যালুই নেই তাদের কাছে। ঠিক আছে? তো এর পরমাণু দ্বারা কিন্তু কোনো কিছু সৃষ্টি হয় না চার্বাক মতে। তাহলে এক্ষেত্রে কোনটির অস্তিত্ব নেই? উত্তর কিন্তু গ। পরের প্রশ্ন দেখো, জৈন মতে জ্ঞানের প্রকাশ কিভাবে হয়? দেখো উত্তর হচ্ছে এখানে গ। কারণ হচ্ছে জৈন মতে জ্ঞানের প্রকাশ হচ্ছে নিজে ও অন্য সকল কিছুকে প্রকাশ করে জ্ঞানের প্রকাশ হয়। অস্মিন সতি ইদম ভবাতি, এইরকম কথা আমরা কোথায় পাই? সেটা হচ্ছে কৃতিত্ব সমুৎপাদবাদ যে মতবাদ আছে, সেই মতবাদের মধ্যে আমরা পাই। নিম্নোক্ত কোন সম্প্রদায়ের মত হলো সত্য রজতম প্রকৃতির গুণ? বুঝতে পারছো তো? তাহলে অবশ্যই অবশ্যই তুমি জানো যেটা সাংখ্য দর্শন। কারা আরম্ভবাদ এই তত্ত্বটার প্রতিষ্ঠাতা? অবশ্যই নৈয়ায়িকরা আরম্ভবাদ এই তত্ত্বটির প্রতিষ্ঠাতা। কেন? তুমি জানো, এক্সপ্লেনেশন করে দিয়েছি, বহুবার করে দিয়েছি। আর একবার বলবো নাকি? কারণ কার্যকারণ মতবাদের ওপর অনুপ্রাণিত হয়ে তারা কিন্তু আরম্ভবাদ বিষয়টি বলছেন। কারণ যে কার্যটা তৈরি হয়েছে আর কি, সেটা নতুন। ঠিক আছে? আগে কারণের মধ্যে কারণ দ্বারা সৃষ্টি হলেও মানে এই যে কার্যটা, সেই কার্যের গুণাগুণ কারণের মধ্যে ছিল না, এইরকমই মতামত বলেন। আর কারা বলে যে ছিল? তারা বলেন যে সাংখ্যরা বলেন যে হ্যাঁ ছিল, তাই জন্যই তৈরি হয়েছে।
তাই জন্য সাংখ্য দর্শনকে সৎকার্যবাদী বলা হয়, আর হচ্ছে নৈয়ায়িকদেরকে কিন্তু অসৎকার্যবাদী বলা হয়। যোগে অন্তরঙ্গ সাধনের কথা কে বলছেন বলতো? যোগে অন্তরঙ্গ সাধনের কথা কিন্তু পতঞ্জলি বলছেন, কারণ পতঞ্জলি যোগ দর্শন তুমি জানো যে ওখানে শুরু হচ্ছে এরকম যোগশ্চ চিত্তবৃত্তি নিরোধ, এটা দিয়েই স্টার্ট হচ্ছে প্রথমটা। কারা অবয়ব ও অবয়বীর মধ্যে সমবায় সম্বন্ধ প্রতিষ্ঠা করে দিয়েছেন? অবয়ব আর অবয়বীর মধ্যে সমবায় সম্বন্ধ প্রতিষ্ঠা করেছেন ন্যায়। যদি এখানে ন্যায় বৈশেষিক থাকতো তাহলে খুব একটা মানে ইয়ে হতাম না, আশ্চর্যজনক হতাম না। ন্যায় বৈশেষিক হওয়া উচিত ছিল বলে আমার মনে হয় এই অপশনটার মধ্যে। শূন্যবাদের প্রতিষ্ঠাতা নাগার্জুন। পরের প্রশ্ন, কে বলেন সত্য ও অহিংসায় একই মুদ্রার দুটি পিঠ? সত্য ও অহিংসা একই মুদ্রার দুটি পিঠ। উত্তর হচ্ছে কিন্তু গান্ধী। নৈয়ায়িকদের খ্যাতিবাদ আমরা কি নামে পরিচিত জানো? অন্যথা খ্যাতিবাদ, বিবেক খ্যাতিবাদ হতে পারে উত্তর, যদি এখানে যোগ থাকে তাহলে যোগ হতে পারে, যোগ দর্শন বা যোগ দার্শনিকদের বলা যেতে পারে। অখ্যাতিবাদ কারা হতে পারে? অখ্যাতিবাদ হচ্ছে প্রাভাকর হতে পারে। অনির্বচনীয় খ্যাতিবাদ কারা হতে পারে বলতো? অনির্বচনীয় খ্যাতিবাদ হচ্ছে তোমার অদ্বৈত বেদান্তি হতে পারে, কিংবা ধরো শঙ্কর থাকলে শঙ্কর হতে পারে। পরের প্রশ্ন, তোমরা খ্যাতিবাদের পার্টটা পড়েছো, ঠিক আছে? খ্যাতিবাদের যা 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 কি দিয়েছি সেগুলো কিন্তু তোমরা নিশ্চয়ই নিজেদের খাতার মধ্যে লিখে রেখেছো। সাংখ্যকে যেমন সদাসৎ খ্যাতিবাদ বলা হয়। চলো, শব্দ নিত্য কেননা তা উৎপন্ন হয়, এইটা হচ্ছে আসলে বিরুদ্ধ। কেন হচ্ছে দেখো, বিরুদ্ধ হেত্যাবাসে কোনো সপক্ষ থাকে না, কিন্তু বিপক্ষ থাকতে পারে। এক্ষেত্রে হেতুটা সাধ্য নিত্যতাকে সিদ্ধ না করে বরং তার বিরুদ্ধ অনিত্যতাকে সিদ্ধ করে দিয়েছে। উৎপন্ন হচ্ছে যেটা, সেটা তো হেতু, তাহলে এই হেতুটা নিত্যতাকে সিদ্ধ করবে, কিন্তু নিত্যতাকে সিদ্ধ না করে যেন অনিত্যতাকে সিদ্ধ করে দিয়েছে। মানে শব্দ নিত্য কারণ তা উৎপন্ন হয়। আসলে এই পুরো বিষয়টাই ভুল। এটা যদি শব্দ অনিত্য হতো তাহলে বরং স্ট্রাকচারটা ঠিকঠাক থাকতো, স্ট্রাকচারটা ভুল হয়ে গেছে। তাই জন্য দেখো, এই নিত্যতাকে সিদ্ধ না করতে গিয়ে মানে মনে হচ্ছে না যেন হচ্ছে অনিত্যতাকে সিদ্ধ করে দিয়েছে। তাই জন্য এখানে কিন্তু বিরুদ্ধ হেত্যাবাস হয়েছে। তোমরা মানে আমি আশা করছি যারা এই ভিডিওটা দেখছো, এই পয়েন্টটা দেখছো, তারা কিন্তু হেত্যাবাসের যে আমি একটা বুঝিয়েছি প্রায় 40 মিনিটের একটা ভিডিও রয়েছে, ওটা তোমরা দেখে এসেছো। দেখলে এটা বিষয়টা সুবিধে বলে মনে হবে। আর বাধিত হেত্যাবাস কোনটা বলতো? যেটা হচ্ছে অন্য কোনো প্রমাণের দ্বারা সাধ্যের অভাবকে প্রমাণ করা যাচ্ছে। তাই এই হেত্যাবাসকে কালাতীত হেত্যাবাসও বলা হয়। মূলত এই এই হেত্যাভাস হচ্ছে অলীক বিষয় হয়। কাকের ঠ্যাং বগের ঠ্যাং ছোটবেলায় আমরা বলতাম, মানে কাকের ঠ্যাংয়ের সাথে বগের ঠ্যাং মিলছে না, এই রকম ক্ষেত্র কিন্তু হচ্ছে ওই বাধিত হেত্যাভাস। মানে যেটা অলীক, যেটা সম্ভবই নয়, এরকম ধরো বলে দিচ্ছে যে আগুন দ্বারা কেউ স্নান করছে, এরকমটা সম্ভব নাকি? হয় না কিন্তু। এইরকম চিন্তা ভাবনা করার ক্ষেত্রে তোমাকে বাধা দেওয়া হচ্ছে এরকম করো না, কিন্তু যদি তুমি এরকম চিন্তা ভাবনা করো তাহলে সেটা বাধিত হেত্যাভাস হয়ে যাচ্ছে। আর বিরুদ্ধ হেত্যাভাস কি? যারা ডিফারেন্স চাইছিল, বলছি না যে দাদা বলো করে যারা চাইছিলে তাদেরকে বলছি। আর বিরুদ্ধ হেত্যাবাস কি? বিরুদ্ধ হেত্যাবাস হচ্ছে সেটাই যেখানে হচ্ছে তার সাধ্যকে আমি সাধন করতে চাইবো, সেটা তো স্বাভাবিক, কিন্তু সাধ্যকে সাধন করতে গিয়ে বরং সেই সাধ্যকে সাধন করতে চাইছি না, গিয়ে যেন তার বিপরীত কোনো কিছু আমি সাধন করে ফেলেছি। সেই রকম ক্ষেত্র হচ্ছে হচ্ছে তোমার বিরুদ্ধ হেত্যাবাস। সঠিক ক্রম, সঠিক ক্রমটা অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, তারপর নামরূপ। এখানে ক্রমটা এইভাবেই আসবে। আসলে পরীক্ষায় এরকম অনেকগুলো এরকম খ ক এরকম ভাবে অনেক কটা অপশন দেওয়া থাকবে। আসলে আমি এখানে একটাই টাইপ করেছি। আশাটা কি বোঝাতে মানে তোমাদের বুঝতে অসুবিধা হয়নি? ঋত, এই যে ঋতরূপ নৈতিক ধারণাটা কোথায় আছে? উত্তর কিন্তু ঋগ্বেদের মধ্যে আমরা ঋত প্রসঙ্গ পাই। ঋত হচ্ছে এমনই একটা কসমিক অর্ডার যেটা সকলকে মান্যতা করতে হয়, এমনকি ঈশ্বরও ছাড় পান না। অনেক সময় আমরা দেখি না যে হচ্ছে যে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ আমরা দেখেছি যে ঈশ্বর কিন্তু তিনি আবার জন্মেছেন। কেন ঈশ্বর জন্মেছেন? কারণ ঈশ্বর কিন্তু তার কর্ম থেকে মুক্তি পাননি, তাই তাকে আবার জন্মাতে হয়েছে। তো সেই সেই যে অমোঘ নিয়ম যা সকল প্রাণী ঈশ্বর থেকে শুরু করে সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেইটা কি? সেটা হচ্ছে ঋত। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, চেতনা ও নৈতিক কর্মের মধ্যে এক প্রকার সম্বন্ধ আছে, কোন দর্শন এটা মনে করেছেন চেতনা এবং নৈতিক কর্মের মধ্যে এক প্রকার সম্বন্ধ আছে? উত্তর হচ্ছে গ, তার মানে হচ্ছে জৈন। পতঞ্জলির মতে নিম্নলিখিত কোনটা ক্লেশের অন্তর্ভুক্ত নয়? আমরা জানি যে ক্লেশ কিন্তু 5 প্রকার, তাই না? কি কি? অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ ও অভিনিবেশ।
তাহলে নয় বলা হয়েছে, কোনটা নয়? বিপর্যয় বলে কোনো কিন্তু ক্লেশ নেই, তাহলে উত্তর হচ্ছে বিপর্যয়। পরের প্রশ্ন, কোন দার্শনিক মনে করেন জন্মলগ্নে আমাদের মন থাকে একটা অলিখিত সাদা কাগজের মতো? উত্তর হচ্ছে লক। এই প্রশ্নটা মনে হয় অনেক কবারই এসে গেছে। নিম্নলিখিত কোন জোড়াটা সঠিক? এখানে এই এই যে বিষয়টা দেওয়া হতে পারে, মানে প্রশ্নের ধরনটা এরকম হতে পারে, আসলে আমাদের এখানে দেখতে হবে যে কে কোন কোন স্কুলের মধ্যে রয়েছে। শঙ্কর কিন্তু একটা আলাদা স্কুল, গৌতম একটা আলাদা স্কুল, এইগুলো সব কিন্তু আলাদা আলাদা স্কুল, কিন্তু খেয়াল করে দেখো উদ্যোতকর আর হচ্ছে উদয়ন, এরা কিন্তু সেম স্কুল, অর্থাৎ ন্যায়। এরা হচ্ছে ন্যায়। এখানে স্কুল বলতে গেলে কিন্তু আমি ওই তার নির্দিষ্ট ক্ষেত্রকে বোঝাচ্ছি, মানে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। স্কুল বলতে আমি কিন্তু আমরা যে সকল স্কুলে পড়াশোনা করেছি তাকে বোঝাচ্ছি না কিন্তু। ইংরেজিতে স্কুল বলা হয়, তাই স্কুল বললাম। প্লেটোর মতে একমাত্র সৎ কোনটা? সৎ হচ্ছে সামান্য। তাহলে প্লেটোর মতে একমাত্র সৎ কি? সৎ হচ্ছে সামান্য, বা ধারণা, বা আকার। 20টা প্রশ্ন হয়ে গেছে। যাই হোক, আজকে তাহলে এই অবধি থাকুক, কেমন? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নেক্সট ডে। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দাও। আর একটা লাইক আমার প্রাপ্য আমি মনে করি, কারণ আমি অনেকটা পরিশ্রম করেছি তোমাদের জন্য। ছোট ভাই বোনদের সাথে অবশ্যই শেয়ার করে দাও, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারা উপকৃত হয়, কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নেক্সট ডে। এই ভিডিওটি এতটুকু দেখবার জন্য ধন্যবাদ জানাই।